প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দাও আজই অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে মাত্র কয়েক মিনিটে তোমাদের এই 10 থেকে 12টা এমসিকিউ একেবারে পানি পানি করে ফেল দেবো ভাইয়া। তোমরা শুধু আমার পাশেই থাকবা। তোমাদের দেখো প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা, তোমাদের এসএসসি গণিত বইয়ের দেখো বাস্তব সংখ্যা একেবারে পানি পানি করে ফেল দিয়েছি। বিগত ক্লাস যদি তুমি দেখো তোমাদের বেসিক থেকে শুরু করে টাইপ 11 পর্যন্ত তোমাদের একেবারে গণিত বইয়ের প্রথম অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিয়েছি। তোমরা বিগত ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা তোমাদের ওর বাইরে থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে না। আমি যেগুলো টাইপ পড়াইছি সেগুলোই তোমাদের আসবে। তুমি টেস্ট পেপার খুলে দেখতে পারো, গাইড খুলে দেখতে পারো, একটা ওই টাইপের বাইরে আসবে না। তো তুমি সেগুলো ক্লাসগুলো দেখে আসো। আজকে তোমাদের দেখো এই সেই অধ্যায়েরই কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই মাত্র কয়েক মিনিট তোমাদের এই কয়েকটা এমসিকিউ একেবারে পানি পানি করে ফেল দেবো ভাইয়া। তোমরা শুধু আমার পাশেই থাকবা। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তোমাদের টাইপ আকারে আমি পুরো অধ্যায়টা একেবারে শেষ করে ফেল দিয়েছি। এভাবে তোমাদের গণিত বই একেবারে শেষ করে ফেল দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আমরা প্রথম এমসিকিউটা দেখি। দেখো বলছে √12 ডিভাইডেড বাই √25 কোন ধরনের সংখ্যা? আমাদের নির্ণয় করতে বলছে। এখানে ক নাম্বার আছে স্বাভাবিক, খ নাম্বার আছে হচ্ছে মূলদ, 3 নাম্বার আছে অমূলদ, মৌলিক আছে। আমরা একটা ক্যালকুলেশন করব। দেখো আমরা √12 ডিভাইডেড বাই আমরা √12 আমরা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। √12 ভাগ হচ্ছে কত, হচ্ছে 25। তাহলে আসে হচ্ছে দেখো এর মান কিন্তু আসে দেখো অসীম পর্যন্ত। দেখো এর মান কিন্তু আসে অসীম পর্যন্ত। দেখো অসীম যদি পর্যন্ত আসে তার মানে কি এটা অমূলদ সংখ্যা। তোমরা বিগত ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে অমূলদ সংখ্যা কাকে বলে এবং কিভাবে নির্ণয় করতে হয়। তো ওগুলো ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসো, তাহলে ভালোভাবে বুঝবা ক্লাসটা। তাহলে এটা কি অমূলদ সংখ্যা। যদি সীমিত থাকতো তাহলে কি মূলদ সংখ্যা। তাহলে এটা অসীম পর্যন্ত চলতে আসে, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কয় নাম্বারটা রয়েছে? দেখো এই গ নাম্বারটা রয়েছে। তাহলে গ নাম্বারটা হচ্ছে উত্তর। তারপরে দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। নিচের কোনটি মূলদ সংখ্যা আমাদের দেখো আমরা ক্যালকুলেশন করি। প্রথমটা দেখি। দেখো প্রথমটা আছে হচ্ছে 18, রুটের পুরোটাই রুট, তার ভিতরে আছে 18 ডিভাইডেড 32। তাহলে আমরা পুরোটা রুট তুলি। দেখো পুরো রুট ডিভাইডেড এখন 18 ডিভাইডেড বাই হচ্ছে ভাগ হচ্ছে 32। দেখো আমাদের প্রথমটাই কিন্তু মূলদ সংখ্যা চলে এসেছে। দেখো আমাদের কিন্তু সীমিত সংখ্যা এসেছে, তার মানে কি 0.75। তার মানে কি এটা হচ্ছে মূলদ সংখ্যা। যদি অসীম পর্যন্ত আসতো তাহলে এটা হতো অমূলদ সংখ্যা। দেখি আমরা ঘ নাম্বারটা দেখি, এটা ক্যালকুলেশন করে দেখি। দেখো 1/1 ভাগ আছে হচ্ছে √8 আছে, এটা হচ্ছে উত্তর আসছে। দেখো এটা কিন্তু অসীম পর্যন্ত চলে গেছে, তার মানে এটাই হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু আমরা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, আমরা প্রথমটা পেয়ে গেছি। প্রথমটা হচ্ছে উত্তর। আমরা প্রথমটাই দিলাম হচ্ছে উত্তর 18 বাই হচ্ছে 32। দেখো তারপরে কি বলছে 0.2 পৌনপুণিক, 3 পৌনপুণিক, 4 পৌনপুণিক এর সাধারণ ভগ্নাংশের রূপ কোনটি? দেখো আমাদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা লিখি দেখো 0.2, এরপর পৌনপুণিক আছে, তারপর আছে হচ্ছে 3 পর পৌনপুণিক আছে, 4 পর পৌনপুণিক আছে। দেখো আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে কিভাবে রূপান্তর করতে হয় তোমরা বিগত ক্লাসগুলো দেখলে আসতে বুঝতে পারো। সব এই ক্লাস বিগত যেগুলো ক্লাস নিয়েছি সেগুলোর পরিপ্রেক্ষিতে এগুলো হচ্ছে এমসিকিউ। দেখো আমরা সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে কি করবো, যেগুলোর উপর পৌনপুণিক আছে দশমিকের ক্ষেত্রে সে কয়টা আমাদের 999 দিতে হবে। আর যদি পৌনপুণিক ছাড়া সংখ্যা থাকতো সে কয়টা আমরা শূন্য দিতাম। তো যে আরও পরে কি করতে হবে, পুরো সংখ্যাটা আমরা পৌনপুণিক ছাড়া তুলে নিব। তাহলে 2 3 4 আমরা তুললাম। এখন বিয়োগ করতে হয় কোনগুলো, যেগুলো পৌনপুণিক ছাড়া আছে। তো আমাদের পৌনপুণিক ছাড়া আছে শুধু 0, তার মানে শুধু 0 বিয়োগ হবে। তাহলে আছে হচ্ছে 2 3 4 ডিভাইডেড বাই হচ্ছে 999। দেখো আমাদের এখন যদি এটাকে ভাগ করি, তাহলে কত আসে? দেখো আসে হচ্ছে উপরে আসে হচ্ছে 26, নিচে আসে হচ্ছে 11। আমরা যদি 9 দ্বারা ভাগ করি, দেখো এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? দেখো 9 দ্বারা ভাগ করলে এখানে আসে হচ্ছে 2 3 4 আসে হচ্ছে, দেখো এখানে হয় হচ্ছে 9, এখানে হবে 9 দুগুণ 18, 9 দুইবার যায়, তাহলে এখানে হয় হচ্ছে 18। তাহলে 23-এর ভেতরে 18 বাদ দিলে কত হয়? দেখো 19 20 21 22 23, এখানে হয় হচ্ছে 5, আর এই 4টা এখানে নামে আসে, তাহলে 6 নং 54 হয়। তাহলে 2 আর 6 আমরা এখানে পেলাম। তাহলে উপরে পেলাম হচ্ছে 26 আর নিচে হচ্ছে পেলাম হচ্ছে দেখো 11 পেলাম, 111 পেলাম। তাহলে আমাদের 111 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয়ে যায়। তার আমরা উপরে কি পেলাম 26 ডিভাইড বাই 111, তাহলে এটাই আমাদের উত্তর। দেখো তারপরে বলছে 4.7 এরপর পৌনপুণিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? আমাদের সাধারণ ভগ্নাংশ কিন্তু আবার রূপান্তর করতে বলছে। দেখো আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। আসে হচ্ছে 4.78, এর পরে আছে শুধু পৌনপুণিক। এটা সাধারণ ভগ্নাংশে আনবো কিভাবে? দশমিকের পরে যে কয়টার উপর পৌনপুণিক আসবে সে কয়টা
আর নিচে আমাদের 9 লিখতে হবে। তাহলে একটার পৌনঃপুনিক আছে, একটা 9 লিখলাম। আর দশমিকের পরে যে কয়টা আমার পৌনঃপুনিক থাকবে না সেখানে আমাদের শূন্য লিখতে হবে। তাহলে একটার পৌনঃপুনিক নেই, তো একটা শূন্য দিলাম। আর উপরে আমাদের পুরো সংখ্যাটা আমাদের তুলতে হবে দশমিক পৌনঃপুনিক ছাড়া। তাহলে 4 7 আমরা তুললাম। মাইনাস করতে হবে কোনটা দেখো, যেগুলো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে। তাহলে হচ্ছে 4 7 আমরা তুলি, 4 7 আমরা তুললাম। দেখো এখন আমরা বিয়োগ করি। দেখো 8-এর ভিতর থেকে 7 বাদ দিলে হয় হচ্ছে 1, 7-এর ভিতর থেকে 4 বাদ দিলে হয় 3, নিচে এখানে হয় হচ্ছে 4, ভিতরে নিচে হয় হচ্ছে 90। তাহলে দেখো এখানে কি আছে উত্তর 90 আছে হচ্ছে, আর উপরে আছে হচ্ছে 431। আমরা যদি ক্যালকুলেশন করি দেখো কিভাবে উপর 431 আনতে হবে। দেখো আমরা প্রথমটা যদি ক্যালকুলেশন করি উপরে আছে হচ্ছে এখানে কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখো, এটার সাথে এটা গুণ দিতে হয়, তারপর উপরটা যোগ দিতে হয়। তাহলে 4 নং 30, তাহলে 390 হয়। দেখো 360 হয়। দেখো 490 এবং 360 হয়। 360 যোগ হচ্ছে 71 কত হয় দেখো, আমরা যদি দেই হচ্ছে 360। দেখো এখানে যা দেখা যাচ্ছে কি 360 যোগ যদি 71 দেই তাহলে এখানে কত আসে, তাহলে 1 আসে, এখানে 6 12 1 13 আসে, 3 আসে, হাত থেকে 1, এখানে আসে হচ্ছে 4, 4 3 1। দেখো আমাদের আসে হচ্ছে 4 3 1, 4 3 1 আসে উপরে, আর নিচে হয়ে হচ্ছে 90। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে প্রথমটাই। দেখো এখানে আছে 4 3 1 ডিভাইড বাই 90, তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। তার মানে প্রথমটাই হয়ে গেছে উত্তর। বলছে কি 0.16 ইন্টু হচ্ছে 0.3, এরপর পৌনঃপুনিক আছে, এটার পর পৌনঃপুনিক আছে, এর মান কত আমাদের আগে সাধারণ ভগ্নাংশে আনতে হবে। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে দেখো, আমরা প্রথমে এখানে তুলি। দেখো এখানে আছে হচ্ছে 0.16, এর 6 এর পর শুধু পৌনঃপুনিক আছে, এটাকে যদি সাধারণ ভগ্নাংশে আনি তাহলে কি করতে হবে, দশমিকের পর যে কয়টার পর পৌনঃপুনিক আছে সে কয়টা আমাদের 9 লিখতে হবে নিচে। তাহলে আমরা সে কয়টা আমাদের পৌনঃপুনিকের জন্য একটা 9 লিখলাম, একটা পৌনঃপুনিক আছে। আর যে কয়টা পৌনঃপুনিক ছাড়া থাকবে দশমিকের পরে সে কয়টা আমাদের শূন্য দিতে হবে। একটার পৌনঃপুনিক ছাড়া আছে, আমাদের একটা শূন্য দিলাম। উপরে কি করতে হবে দেখো, পৌনঃপুনিক আলার সংখ্যা এবং দশমিক পাড়া বাদ দিয়ে আমাদের পুরো সংখ্যাটা আমরা লিখতে হবে। তাহলে উপরে আছে হচ্ছে 16, যদি বাদ দেয় এখন বিয়োগ দিতে হবে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা, তার মানে এখানে আছে হচ্ছে 1। তাহলে উপরে পেলাম হচ্ছে 15 আর নিচে পেলাম হচ্ছে 90। তারপরে এই পাশে আমরা কোনটা পাই দেখো, আমরা যদি 0.3 পর পৌনঃপুনিক দিই, দেখো 0.3 এরপর আছে যে পৌনঃপুনিক, তাহলে এটাকে যদি সাধারণ ভগ্নাংশে আনি তাহলে কি করতে হবে আমাদের, দেখো 3 জন্য আমাদের একটা হচ্ছে 9 লিখতে হবে, কারণ একটা পৌনঃপুনিক আছে মানে একটা আমাদের 9 লিখতে হবে। তোমরা যদি এগুলো না বোঝো তাহলে ওগুলো বেসিক ক্লাসগুলো দেখে আসো, তাহলে ভালোভাবে বুঝবা। আর কি করতে হবে উপরে দেখো বিয়োগ করতে হবে, পুরো সংখ্যাটা আগে তুলবো, তারপরে বিয়োগ করতে হবে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, তার মানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, এখানে 0 শুধু আছে, তার মানে 0 বাদ দিলাম। দেখো তাহলে এখানে পেলাম হচ্ছে উপরে পেলাম হচ্ছে 3, নিচে পেলাম হচ্ছে 9। এটা আমরা এখন ক্যালকুলেশন করি। দেখো এটাকে যদি আমরা এখন ভাগ দিই, দেখো এখানে যায় হচ্ছে 6 15 হয় যায় 90, উপরে থাকে 1 বার আর নিচে থাকে হচ্ছে 6 বার। তাহলে দেখো এটাকে যদি এখন ভাগ দিই, দেখো এখানে আসে হচ্ছে 3 3, আর এখানে আসে হচ্ছে 1, তাহলে এখানে 1 থাকে আর এখানে থাকে 3। তাহলে দেখো 3 6 18, নিচে হচ্ছে 318 আর উপর থাকে হচ্ছে 1, তাহলে এখানে পেলাম হচ্ছে 1/18। তাহলে 1/18 হচ্ছে উত্তর। তাহলে কোথায় আছে 1/18 দেখো, এই তো ঘ নাম্বারটা আছে হচ্ছে উত্তর। তাহলে এভাবেই রূপান্তর করতে হয়। দেখো তারপরেরটা আমরা করি। দেখো তারপর এই পাশে দেখো 42.18 এর দুইটার পর পৌনঃপুনিক গুণন হচ্ছে 0.28 এর পর পৌনঃপুনিক ইকুয়াল টু কত। দেখো দুইটা আমরা গুণ করলাম। এখন আমরা তোমরা এটা তোমরা হোমওয়ার্ক, দেখো এটা তোমরা বাড়ির কাজ করবা, তোমরা দেখি গুণ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা উত্তর কত হয়। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তারপর এটা আমরা করি। দেখো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা দেখলাম, দেখো তোমার টাইপ আকারে দেখো 11 নম্বর টাইপে তোমরা আমি আলোচনা করেছি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে এখানে হবে 1। আমরা 1 এখানে উত্তর পেয়ে গেছি। দেখো তারপর এটা দেখো, এটা বলছে নিচের কোনটি 0.25 এরপর হচ্ছে পৌনঃপুনিক এর বর্গমূল। বর্গমূল মানে কি আমাদের রুট করতে হবে। তাহলে এটাকে যদি আমরা রুট করি, রুট করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু পৌনঃপুনিক আছে আমরা 2-3টা সংখ্যা বাড়াই লিখবো, 25 25 25 দেবো। আমরা যদি রুটের ভিতর যদি 25 25 25 দিই, দেখো তাহলে আসে হচ্ছে 0.5025 এতগুলো আছে। দেখো আমরা 502 এর ক্ষেত্রে এতগুলো না লেখাচ্ছে 50 আমরা 3 দিতে পারি। তাহলে কোথায় আছে দেখো 0.503, এটা হচ্ছে উত্তর, গ নাম্বারটা হচ্ছে উত্তর। তাহলে গ নাম্বারটা আমরা কি পেলাম, উত্তর। তারপর আমরা দেখি, দেখো এ ও বি দুটি ক্রমিক বিজোড় সংখ্যা হলে কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। দেখো কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, এ ও বি আমাদের দুইটা ক্রমিক বিজোড় সংখ্যা বলছে। বিজোড় সংখ্যা মানে কি, দেখো ধরলাম আমার 3, ধরলাম আমার হচ্ছে 3 আর একটা ধরলাম 5। এর কি করতে বলছে, বিজোড় সংখ্যা হলে কোন সংখ্যা দ্বারা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে 3 2 3 5 15 হয়, তার মানে 2 দ্বারা কি বিভাজ্য হবে না, কিন্তু 15 2 দ্বারা ভাগ হবে না। তারপর কি বলছে a স্কোয়ার b স্কোয়ার, তাহলে যদি আমরা এটাকে স্কোয়ার করি এটাকে b স্কোয়ার করি তাহলে হচ্ছে 3 3 9, 5 5 হচ্ছে 25। তাহলে
এখানে হচ্ছে 25 আর 9 যোগ করলে কত হয় দেখো, 25 ইন্টু যদি আমরা 9 দিই দেখো তাহলে কত হয়, 25 ইন্টু 9, আমরা যদি ক্যালকুলেশন দিই দেখো 25 ইন্টু হচ্ছে 9, দেখো এটা আসে হচ্ছে 225 আসে। 225 কি 2 দ্বারা বিভাজ্য? এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও হবে না, এটাও হবে না। তার মানে আমাদের পরেরটা দেখি দেখো, এ কিউব বি কিউব করতে হবে, অর্থাৎ 3 কিউব এবং 5-এর উপর কিউব দিতে হবে। তাহলে কত আসে দেখি আমরা, এখানে যদি পাওয়ার দেই দেখো, মানে 3 হচ্ছে 3টা গুণ, 3টা 3 গুণ, পাওয়ার আছে মানে 3টা 3 গুণ, আর নিচে হচ্ছে 5, 5 হচ্ছে 3টা 5 গুণ, তাহলে কত আসে দেখো, তাহলে এখানে আসে 3 দিকে 9, 3 নং 27, এখানে আসে হচ্ছে 27, আর এখানে আসে 5 5 25, 5 25 সঙ্গে 125, 125, এটাকে আবার কি করতে হবে, এখানে গুণ আছে আমাদের গুণ দিতে হবে। তাহলে এটা গুণ দিয়ে দেখো 27 গুণন হচ্ছে 125, 125, তাহলে আসে হচ্ছে 3375। 3375 কি 2 দ্বারা বিভাজ্য? আমরা যে ভাগ দিই দেখো, ভাগ হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য না, পয়েন্ট আসে দেখো, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য নয়, আমরা এটাও দিব না। আমরা পরেরটা দেখি দেখো, আমরা যদি 3 এবং 5কে যদি এখানে কি বলছে, এ বি মাইনাস 1, অর্থাৎ এ ইন্টু বি গুণ হবে মাইনাস হবে 1, তাহলে 3 এবং 5 যদি গুণ করি তাহলে 3 5 15 আর মাইনাস হচ্ছে 1, তার মানে 14, তার মানে 14 কি জোড় সংখ্যা, তার যা হচ্ছে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে এটাই হবে উত্তর। দেখো বিজোড় সংখ্যা যে কোনো সংখ্যা, দুইটা বিজোড় ক্রমিক সংখ্যা, তো দেখো আমরা যদি 5 7 হলেই তাহলে এটাই মিলবে। দেখো 5 7 35 মাইনাস যদি 1 দেয় তাহলে 34 হয়, এটা হচ্ছে জোড় সংখ্যা হয়, তার মানে উত্তর কি পেলাম, ঘ নাম্বারটা এ বি মাইনাস 1। তারপরে বলছে নিচের কোনটি সহমৌলিক? সহমৌলিক কি দেখো, তোমার এক 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 দ্বারা শুধু ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে এখানে কোনটা আছে দেখো, এখানে যে 5 দ্বারা দেই, 5 2 25 হয়, তাহলে এখানে যায় হচ্ছে 1 বার, এখানে যায় হচ্ছে 5 বার, তার মানে এটা হবে না। তার মানে দ্বিতীয়টা দেখি দেখো, 6 ভাগ 21 আছে, 6 ভাগ 21, তাহলে উপরে যাবে হচ্ছে 3 দ্বারা, এখানে হবে 2 আর এখানে হবে 7, তাহলে এটাও হবে না, কারণ এখানে 2 এবং 7 দ্বারা ভাগ যাচ্ছে। তারপর এটা দেখো 6 ভাগ 28 যায়, যদি 6 ভাগ হচ্ছে 28, দেখো এটাকে যে ভাগ দিই এখানে 3 হয়, 3 দুগুণে 6, এখানে 2 দ্বারা ভাগ দিলে এখানে হয় হচ্ছে 14, তার মানে এটাও হবে না, এটা যেটা 1 দ্বারা শুধু ভাগ যাবে সেটা হবে। তাহলে এখানে আসে হচ্ছে 6 ভাগ হচ্ছে 25, দেখো এটাই হচ্ছে উত্তর, কারণ এটাকে কিন্তু 1 দ্বারা 1 ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে উত্তর, তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপর একটা দেখো, এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে এ বি সি ডি প্লাস 1 কি ধরনের সংখ্যা? দেখো আমরা টাইপ 11তে আলোচনা করছি যে 4টি মৌলিক স্বাভাবিক সংখ্যা গুণফলের সাথে 1 যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা পাই, তাহলে এটা উত্তর কি হবে, পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝছো। দেখো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আগের ক্লাসে তোমাদের আমি বেসিক নিয়ে আলোচনা করছি এবং বিগত মাত্র 11টা টাইপে তোমাদের বাস্তব সংখ্যা একেবারে পানি পানি করে ফেল দিয়েছি। তোমরা ওই 11টা টাইপ দেখলে তোমাদের আর কোনো অঙ্ক দেখতে হবে না, তোমাদের সৃজনশীলের জন্য তোমাদের ওগুলোর ভিতর থেকেই আসবে। তুমি টেস্ট পেপার গাইড খুলে দেখবা, ওগুলোর ভিতর থেকেই আসবে, একেবারে পানি পানি করে ফেল দিয়েছি 11টা টাইপ। তোমরা ওগুলো ভিডিওটি দেখবা প্লে লিস্টে গিয়ে, তাহলেই তোমরা ভালোভাবে এই অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিতে পারবা তোমরাও। তো এইভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দিব, আমার শুধু সাথেই থাকবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকুন, বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।